যারা আজকে আমাদের এই আলোচনা শুনছেন, আমাদের সবার জীবনেই কিন্তু এমন একটা মুহূর্ত নিশ্চয়ই এসেছে। ধরুন, খুব জরুরি একটা মেল পাঠাতে হবে। বা ধরুন অচেনা রাস্তায় ম্যাপ দেখে কোথাও যেতে হবে। ঠিক, আর ঠিক তখনই স্ক্রিনের আলো কমে গিয়ে ভেসে উঠল সেই ভয়ঙ্কর লাল রঙের 5% ব্যাটারি ওয়ার্নিং। বুকটা ধড়ফড় করে ওঠে, তাই না? একদম, সবারই এই প্যানিকটা কাজ করে। কিন্তু একটু কল্পনা করুন তো, যদি এমন হতো যে ফোনটা চার্জে লাগালেন আর জাস্ট এক কাপ কফি বানিয়ে ফিরে আসার আগেই, মানে মাত্র 5 মিনিটের মধ্যে? হ্যাঁ, মাত্র 5 মিনিটের মধ্যে ব্যাটারি 0 থেকে একদম 100% চার্জ হয়ে গেল। শুনতে কল্পক বিজ্ঞান মনে হলেও এটাই কিন্তু এখনকার বাস্তবতা। আজকের এই বিশেষ গভীর অনুসন্ধানে আমরা কথা বলবো 2026 সালের পোর্টেবল পাওয়ার আর ফাস্ট চার্জিং প্রযুক্তির অবিশ্বাস্য দুনিয়া নিয়ে। আর আমাদের হাতে আজকে রয়েছে বিভিন্ন টেক আর্টিকেল, টিয়ার ডাউন রিপোর্ট আর উইকিপিডিয়ার তথ্যের এক বিশাল ভাণ্ডার। একদম। তো আজকের লক্ষ্য হলো কিভাবে আমরা ধীর গতির চার্জিংয়ের ওই বিরক্তি থেকে 300 ওয়াটের অবিশ্বাস্য যুগে প্রবেশ করলাম সেটা বোঝা। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ বিদ্যুৎ ডিভাইসে ঢোকার পরও সেটা গলে যাচ্ছে না কেন? হ্যাঁ, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আমরা যদি গত কয়েক বছরের বিবর্তনের দিকে তাকাই, প্রথম যে ধাক্কাটা লাগে সেটা হলো আমাদের পরিচিত পাওয়ার ব্যাংকের পুরোপুরি বদলে যাওয়া। হ্যাঁ, আমি একমত। এই তো মাত্র কয়েক বছর আগের কথা যদি ভাবি, মানে পাওয়ার ব্যাংক বলতে আমরা বুঝতাম ভারী মোটা ইটের মতো একটা জিনিস, যেটা ব্যাগে পড়ে থাকতো শুধু বিপদের সময় ফোনটাকে একটুখানি বাঁচিয়ে রাখার জন্য। ঠিক, বড়জোর একবার বা দুবার ফোন চার্জ করা যেত। কিন্তু বর্তমানে টেক টাইমস আর ওয়ার2 এর মতো সোর্সগুলো ডেটা ঘাঁটলে দেখা যায় ২৬ সালের পাওয়ার ব্যাংকগুলো আর ওই ইমার্জেন্সি লাইফ জ্যাকেট নেই। এগুলো এখন আক্ষরিক অর্থেই পোর্টেবল পাওয়ার হাউস। একদম, এগুলো শুধু ফোন চার্জ করার জন্য তৈরি হয়নি, এগুলোর সক্ষমতা এখন অন্য মাত্রায় পৌঁছে গেছে। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতেই আমার চোখ আটকে গেছে। আমি টেক টাইমসের রিপোর্টে অ্যাঙ্কার প্রাইমের ডেটা দেখছিলাম। এই ডিভাইসটার ধারণ ক্ষমতা হচ্ছে 26,250 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। বাপরে, বিশাল ক্যাপাসিটি। আর সবচেয়ে পাগলাটে ব্যাপার হলো, এটা 300 ওয়াট আউটপুট দিতে পারে। 300 ওয়াট মানে একই সাথে একটা হাই এন্ড ল্যাপটপ, একটা ট্যাবলেট আর একটা স্মার্টফোন, সবগুলো 0 থেকে ফুল চার্জ করা সম্ভব। আর তাও স্পিডের কোনো রকম ড্রপ ছাড়া। হ্যাঁ, কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। আমরা তো জানি বিমানে ব্যাটারি নিয়ে ওঠার ক্ষেত্রে এভিয়েশন রুলে প্রচুর কড়াকড়ি থাকে। নিরাপত্তার কারণে। তো এত বিশাল একটা পাওয়ার ব্যাংক নিয়ে কি আদৌ এয়ারপোর্টে সিকিউরিটি পার হওয়া সম্ভব? এটা তো বাজেয়াপ্ত হওয়ার কথা। এটা খুবই যৌক্তিক একটা সন্দেহ। যে কারোরই মনে হতে পারে যে এত শক্তিশালী ব্যাটারি হয়তো ফ্লাইটে নিষিদ্ধ। কিন্তু এখানেই ইঞ্জিনিয়ারিংয়ের আসল মজাটা লুকিয়ে আছে। আচ্ছা, কিভাবে? এভিয়েশন বা টিএসএ গাইডলাইন অনুযায়ী ফ্লাইটের সর্বোচ্চ 100 ওয়াট আওয়ার পর্যন্ত ব্যাটারি বহন করা নিরাপদ। এখন এই 100 ওয়াট আওয়ারকে যদি আমরা মিলিঅ্যাম্পিয়ারে রূপান্তর করি, তাহলে কত দাঁড়ায়? তা দাঁড়ায় প্রায় ২৭,০২৭ মিলিঅ্যাম্পিয়ারের কাছাকাছি। অর্থাৎ এই যে ২৬,২৫০ মিলিঅ্যাম্পিয়ারের অ্যাঙ্কার প্রাইমের কথা আপনি বললেন, এটা কিন্তু কোনো র্যান্ডম সংখ্যা নয়। ও আচ্ছা, মানে এটা ভেবেচিন্তেই করা হয়েছে। এক্স্যাক্টলি। প্রস্তুতকারকরা জেনে শুনেই এর ক্যাপাসিটি এমনভাবে ডিজাইন করেছেন যাতে এটি সর্বোচ্চ পাওয়ার দেয়, কিন্তু একই সাথে ওই টিএসএ এর আইনি সীমার একদম কাটায় কাটায় নিচে থাকে, যাতে বিমানে উঠতে কোনো সমস্যা না হয়। বুঝতে পেরেছি। মানে নিয়মের একদম শেষ সীমানাটুকু পর্যন্ত তারা ব্যবহার করেছে। দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, খুব চালাকির সাথে ডিজাইন করা। তবে চার্জিংয়ের পদ্ধতি নিয়ে ভার্চুয়াল সোর্সে একটা খুব মজার ডেটা পেলাম। আমরা আজকাল প্রায় ক্যাবেলের ঝামেলা এড়াতে ওয়্যারলেস চার্জিংয়ের দিকে ঝুঁকছি। হ্যাঁ, কনভিনিয়েন্সের জন্য। কিন্তু ডেটা বলছে ক্যাবেলযুক্ত বা ওয়্যার্ড চার্জিং 90 থেকে 98% কার্যকর। অন্যদিকে ওয়্যারলেস চার্জিং মাত্র 70 থেকে 85% কার্যকর। মানে বেশ বড় একটা এনার্জি লস হচ্ছে সেখানে। ঠিক। এটা বোঝার জন্য আমি একটা অ্যানালজি ব্যবহার করতে পারি। ধরুন, ওয়্যারলেস চার্জিং হলো অনেকটা এক হাত দূর থেকে একটা গ্লাসে পানি ঢালার মতো, যেখানে কিছু পানি গ্লাসের বাইরে পড়বেই। দারুণ উদাহরণ। আর ওয়্যার্ড চার্জিং হলো সরাসরি পাইপ দিয়ে গ্লাসের ভেতর পানি ভরার মতো। ওয়্যারলেস চার্জিংয়ে শক্তির বিশাল একটা অংশ শুধু তাপ হিসেবে অপচয় হয়। একদম ঠিক বলেছেন। কিন্তু এই ক্যাপাসিটির দৌড়ে আমার আর একটা প্রশ্ন আছে।
সবসময় কি বেশি ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক কেনাই বুদ্ধিমানের কাজ? কারণ ক্যাপাসিটি বাড়লে তো ওজনও বাড়বে, তাই না? এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো বাজার এখন আর সবার জন্য একই জিনিস বা ওয়ান সাইজ ফিটস অল নীতিতে চলছে না। পাওয়ার ব্যাংক এখন অনেকটা জুতো বা পোশাকের মতো হয়ে গেছে। মানে প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে। ঠিক তাই। ধরুন কেউ একজন শুধু উইকেন্ডে ঘুরতে যাচ্ছেন বা সারাদিন শহরের ভেতরেই কাজে থাকছেন, তার জন্য 10,000 মিলি অ্যাম্পিয়ারের একটা স্লিম ডিভাইস, যেমন ধরুন অ্যাঙ্কার ন্যানো, একদম পারফেক্ট। যেটা পকেটে রেখেই ঘোরা যায়। হ্যাঁ, কিন্তু যাদের আমরা ডিজিটাল নোম্যাড বলি, যারা হয়তো পাহাড়ের চূড়ায় বসে ভিডিও এডিট করছেন বা দিনের পর দিন পাওয়ার সোর্স থেকে দূরে থাকছেন, তাদের তো অনেক পাওয়ার লাগবে। একদম, তাদের জন্য বায়োলাইট চার্জ 100 ম্যাক্সের মতো 25,000 মিলি অ্যাম্পিয়ারের ডিভাইস এখন আর বিলাসিতা নয়, অপরিহার্য টুল। ক্যাপাসিটি যত বাড়বে, ভেতরে লিথিয়াম সেলের সংখ্যা তত বাড়বে। ফলে ফিজিক্সের নিয়ম অনুযায়ী ওজন তো বাড়বেই। তাই সবচেয়ে ভালো বলতে আসলে কিছু নেই, নির্ভর করছে কার কি প্রয়োজন তার ওপর। বিষয়টা পরিষ্কার হলো, কিন্তু এই পয়েন্ট থেকে আমার মাথায় একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। কি রকম? ধরুন আমার কাছে একটা 300 ওয়াট আউটপুট দেওয়ার মতো পাওয়ার ব্যাংক বা চার্জার আছে। 300 ওয়াট মানে তো একটা হেভি ডিউটি ব্লেন্ডার চালানোর মতো কারেন্ট। হ্যাঁ, বিশাল পাওয়ার। তো এই বিপুল পরিমাণ বিদ্যুৎ যখন পাওয়ার ব্যাংক থেকে ল্যাপটপ বা ফোনে যায়, তখন তো সেটা একটা চিকন তার বা ক্যাবেলের ভেতর দিয়েই যায়। একটা সাধারণ প্লাস্টিকের ক্যাবেলের ভেতর দিয়ে এত পাওয়ার যাওয়ার সময় সেটা গলে গিয়ে তরল প্লাস্টিক হয়ে যাচ্ছে না কেন? আমি নোভানেলের একটা সোর্সে পড়ছিলাম, USB-C ক্যাবেলের ভেতরে নাকি একটা বিশেষ চিপ থাকে। হ্যাঁ, মার্কার চিপ। এই ছোট্ট জিনিসটাই কি তাহলে পুরো ম্যাজিকটা করছে? একদম ঠিক ধরেছেন। এটা নিয়ে প্রযুক্তি বিশ্বে একটা বড় ধরনের ভ্রান্তি আছে। অনেকেই $2,500 দিয়ে একটা প্রিমিয়াম ম্যাকবুক কেনেন, আর ক্যাবেল ছিঁড়ে গেলে বাজার থেকে সস্তা একটা তার কিনে আনেন। ঠিক তাই। ভাবেন, আরে 2 মাথা তো USB-C, একই তো কাজ করবে। কিন্তু না, সস্তা সাধারণ ক্যাবেলগুলোর একটা লিমিটেশন আছে। এগুলো সর্বোচ্চ 60 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ নিতে পারে। মানে 20 ভোল্ট আর 3 অ্যাম্পিয়ার কারেন্ট। হ্যাঁ, এর বেশি কারেন্ট যাওয়ার মতো মেটাল বা কপার তার ভেতরে নেই। কিন্তু যখনই আমরা 100, 140 বা 240 ওয়াটের কথা বলছি, তখন আমাদের 5 অ্যাম্পিয়ার কারেন্ট নিরাপদে পাঠাতে হবে। আর তার জন্যই ওই চিপটা দরকার। একদম। এই হাই পাওয়ার কেবলগুলোর ভেতরেই মার্কার চিপ থাকা একদম বাধ্যতামূলক। একটু থামাই, তার মানে $1000 ল্যাপটপ কিনে সস্তা কেবল ব্যবহার করা অনেকটা ফেরারির ইঞ্জিনের সাথে সাইকেলের টায়ার লাগানোর মতো ব্যাপার। হ্যাঁ, এই অ্যানালজিটা একদম নিখুঁত। ইঞ্জিন হয়তো 300 কিমি বেগে দৌড়াতে চাচ্ছে, কিন্তু টায়ার তো সেই চাপ নিতে পারবে না, ব্লাস্ট করবে। ঠিক এটাই ঘটে। আর মানুষ এই ভুলটা করে কারণ ক্যাবেলের ভেতরের মেকানিজমটা তো বাইরে থেকে দেখা যায় না। দুটো কেবলই তো দেখতে হুবহু একরকম। হ্যাঁ, এই ছোট্ট মার্কার চিপটি মূলত চার্জার আর ডিভাইসের মধ্যে একটা ডিজিটাল হ্যান্ডশেক বা চুক্তির মতো কাজ করে। যখন আপনি ক্যাবেলটি ল্যাপটপে প্লাগ ইন করেন, তখন চার্জার কিন্তু সাথে সাথেই পুরো কারেন্ট পাঠায় না। তাহলে প্রথমে কি হয়? সে প্রথমে মার্কার চিপকে জিজ্ঞেস করে, ভাই, তোমার ভেতর দিয়ে সর্বোচ্চ কত কারেন্ট পাঠানো নিরাপদ? দারুর চিপ তখন কি বলে? চিপটি রেসপন্স করে, আমি 5 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে সক্ষম, আমার ভেতরে সেই পরিমাণ তার দেওয়া আছে। তারপর চার্জার ডিভাইসকে জিজ্ঞেস করে, তোমার কতটুকু প্রয়োজন? ল্যাপটপ হয়তো বলে, আমি এখন 100 ওয়াট নিতে প্রস্তুত। একদম। আর এই পুরো কথোপকথনটা ঘটে মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। আর যদি ক্যাবেলের ভেতরে মার্কার চিপ না থাকে, ধরুন আমি একটা সস্তা ক্যাবেলই লাগিয়ে দিলাম, যদি চিপ না থাকে, তবে চার্জার নিরাপত্তার স্বার্থে বাই ডিফল্ট আউটপুট ওই 60 ওয়াটে বা তার নিচে নামিয়ে আনে। সে রিস্ক নেয় না। ও আচ্ছা। কিন্তু যদি কোনোভাবে থার্ড পার্টি সস্তা চার্জার দিয়ে জোর করে সস্তা ক্যাবেলের ভেতর দিয়ে বেশি কারেন্ট পাঠানো হয়, তবে রেজিস্ট্যান্স বা বৈদ্যুতিক বাধার কারণে ক্যাবেলটি অতিরিক্ত গরম হয়ে যাবে। মানে ঘর্ষণ থেকে প্রচুর তাপ উৎপন্ন হবে। হ্যাঁ, যা কেবল তো বটেই, আপনার শখের ডিভাইসটিকেও পুড়িয়ে দিতে পারে। তাই হাই ভোল্টেজ চার্জিংয়ের ক্ষেত্রে এই মার্কার চিপটি মূলত হিডেন বডিগার্ড হিসেবে কাজ করে। বাপরে, স্রেফ একটা ক্যাবলের ভেতরেও যে এত কমিউনিকেশন প্রোটোকল লুকিয়ে আছে, তা সত্যিই ভাবার মতো। আচ্ছা, ক্যাবলের ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু মূল যে চার্জিং ব্রেক বা অ্যাডাপ্টার যেটা বিদ্যুৎ তৈরি করছে, তার সাইজ এত ছোট হলো কিভাবে? আমি ফোনেরিনা, রিসেন্ট আর নাভিটা সেমিকন্ডাক্টরের সোর্সগুলো ঘাটছিলাম।
ওখানে জ্ঞান প্রযুক্তির কথা বলা আছে নিশ্চয়ই। হ্যাঁ, গ্যালিয়াম নাইট্রাইট বা জ্ঞান প্রযুক্তি। আর এই 300 ওয়াটের রেভলিউশন নিয়ে যা লেখা আছে সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। একদমই তাই। Xiaomi, Redmi আর Realme 300 ওয়াট চার্জিং নিয়ে কাজ করছে, যা একটা 4100 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিকে 0 থেকে ফুল চার্জ করতে সময় নিচ্ছে মাত্র 5 মিনিট। শুনতে অবিশ্বাস্য লাগে, তাই না? আমি যখন পড়লাম আমার মনে হলো মাত্র 5 মিনিটে ফুল চার্জ। এটা তো আর চার্জিং নেই, এটা তো রীতিমতো একটা টাইম বম তৈরির মতো শোনাচ্ছে। একটা ছোট্ট ফোন এত ভোল্টেজ সামলায় কিভাবে? আপনার এই বোমার মতো শোনানোর পেছনের কারণটা কিন্তু অমূলক নয়। আপনি যদি সিলিকন যুগের প্রযুক্তি দিয়ে এটা করার চেষ্টা করতেন, তাহলে কি হতো? তাহলে আসলেই সেটা বোমার মতো ফাটত। অতীতে যখন চার্জারের ভেতরে সিলিকন ট্রানজিস্টর আর ডায়োড ব্রিজ ব্যবহার করা হতো, তখন এই বিদ্যুৎ রূপান্তরের সময় প্রচুর তাপ উৎপন্ন হতো। প্রচুর বলতে ঠিক কতটা? নাভিটাসের রিসার্চে খুব সুন্দর একটা ডেটা আছে। সেখানে দেখা যাচ্ছে পুরনো ডিজাইনে ইনপুট ব্রিজের 4টে ডায়োডের মধ্যে 2টি সবসময় চালু থাকতো। এতে প্রায় 6 ওয়াটের মতো শক্তি স্রেফ তাপ হিসেবে অপচয় হতো। 6 ওয়াট শুধু লস? হ্যাঁ, আর এই অপচয়ের কারণে চার্জারের ভেতরের তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেত। 110 মানে সেখানে তো পানি ফুটতে শুরু করবে। একদম তাই। কিন্তু গ্যালিয়াম নাইট্রাইড বা জ্ঞান এই পুরো ফিজিক্সের হিসাবটাই পাল্টে দিয়েছে। জ্ঞান সেমিকন্ডাক্টরগুলো সিলিকনের চেয়ে অনেক বেশি দক্ষ। এই দক্ষতার ব্যাপারটা থিওরিটিক্যালি বুঝলাম, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিভাবে কাজ করছে? চার্জারের সাইজ তো আগের চেয়ে অর্ধেক হয়ে গেছে। এখানেই সবচেয়ে মজার বিজ্ঞানটা লুকিয়ে আছে। মূলত সুইচিং ফ্রিকোয়েন্সি বা কত দ্রুত কারেন্ট অন অফ করা যায় তার উপর এটা নির্ভর করে। আচ্ছা। নাভিটাসের জ্ঞান পাওয়ার আইসি ব্যবহার করে এখন ট্রেডিশনাল 100 কিলোহার্জের বদলে 700 কিলোহার্জে সুইচিং করা সম্ভব হচ্ছে। এটাকে যদি একটু সহজ করে বোঝান। ধরুন আপনাকে একটা পুকুর থেকে বালতি দিয়ে পানি সেচতে হবে। আপনি যদি আস্তে আস্তে হাঁটেন, তাহলে অল্প সময়ে বেশি পানি ফেলার জন্য আপনাকে বিশাল বড় একটা ড্রাম ব্যবহার করতে হবে। কারণ আমি ধীর গতিতে যাচ্ছি। কিন্তু আপনি যদি অবিশ্বাস্য দ্রুত গতিতে দৌড়াতে পারেন, মানে 1 সেকেন্ডে হয়তো 1000 বার যাতায়াত করতে পারেন, তাহলে আপনার হাতে একটা ছোট চায়ের কাপ থাকলেও চলবে। ওয়াও, এই অ্যানালজিটা দুর্দান্ত। মানে সিলিকন ধীরে কাজ করতো বলে ভেতরে বড় বড় ট্রান্সফর্মার লাগতো, আর জ্ঞান খুব দ্রুত সুইচ করতে পারে বলে ভেতরের কম্পোনেন্টগুলো ছোট হয়ে গেছে। একদম জলের মতো পরিষ্কার। আমি চার্জার ল্যাবের একটা টিয়ার ডাউন পড়ছিলাম, যেখানে ওরা ইউগ্রিনের একটা 300 ওয়াট চার্জার খুলে দেখিয়েছে। হ্যাঁ, ওই ভিডিওটা বেশ পপুলার। জিনিসটা অবিশ্বাস্য। ওরা যখন বাইরের প্লাস্টিক কভারটা খুলল, ভেতরে দেখা গেল এনএক্সপি কোম্পানির ডুয়াল কন্ট্রোলার পলিমার সলিড ক্যাপাসিটর। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মূল সার্কিট বোর্ডটাকে পুরো একটা বিশাল কপারের পাত বা তামা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। সাথে থার্মাল প্যাডও আছে নিশ্চয়ই। হ্যাঁ, মানে বাইরে থেকে দেখতে সাধারণ চার্জার মনে হলেও ভেতরে আক্ষরিক অর্থে একটা ল্যাপটপের মতো কুলিং সিস্টেম বসানো। এত ছোট স্পেসে তাপ ম্যানেজ করাটাই তো আসল ইঞ্জিনিয়ারিং, তাই না? একদম। আপনি যত বেশি ওয়াট আউটপুট দেবেন, তত বেশি তাপ উৎপন্ন হবে। ইউগ্রিনের ওই চার্জারটিতে তামার পাত দিয়ে মোড়ানোর কারণ হলো সারফেস এরিয়া বাড়ানো, যাতে তাপটা দ্রুত ছড়িয়ে যেতে পারে। হ্যাঁ, জ্ঞান চিপগুলো এমনিতেই সিলিকনের চেয়ে কম তাপ উৎপন্ন করে। তারপরও যেটুকু তাপ তৈরি হয়, এই থার্মাল প্যাড আর কপার শিল্ডিং সেই তাপকে খুব দ্রুত চার্জারের বডির চারপাশে ছড়িয়ে দেয়, ফলে কোর টেম্পারেচার নিরাপদ থাকে। আচ্ছা, চার্জার না হয় ঠান্ডা থাকলো, কিন্তু ফোন নিজেই এই তাপটা কিভাবে সামলাচ্ছে? সেটার চমৎকার উদাহরণ হলো ওপোর সুপারভুক প্রযুক্তি। ফোন কিন্তু সরাসরি ওই পুরো ভোল্টেজটা একসাথে গ্রহণ করে না। তাহলে কি করে? কেবল দিয়ে হয়তো 20 ভোল্ট আসছে, কিন্তু ফোনের ভেতরে একাধিক স্মার্ট চার্জ কন্ট্রোলার থাকে। তারা এই 20 ভোল্টকে রিসিভ করে ধাপে ধাপে কমিয়ে ফেলে। মানে একবারে চাপটা নেয় না? না, প্রথমে হয়তো 10 ভোল্টে নামায়, এরপর শেষে ব্যাটারির জন্য নিরাপদ 4.5 বা 5 ভোল্টে নামিয়ে আনে। ভোল্টেজ কমানোর সাথে সাথে কারেন্ট বিভিন্ন সার্কিটে ভাগ হয়ে যায়, ফলে ফোনের ভেতরে অতিরিক্ত তাপ উৎপন্ন হতে পারে না। এই তাপের প্রসঙ্গ থেকেই কিন্তু আমার পরের আর সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্নটা মাথায় আসছে। বলুন। যদি এত দ্রুত, এত বিপুল পরিমাণ কারেন্ট ডিভাইসে প্রবেশ করে, তবে কি আমাদের ব্যাটারিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে না? কারণ আমরা তো সবসময় শুনে এসেছি যে ফাস্ট চার্জিং মানেই হলো ব্যাটারির আয়ু শেষ। এটি প্রযুক্তি জগতের সবচেয়ে প্রচলিত একটা ভুল ধারণা
যা মূলত পুরনো দিনের অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে। উইসেন্টের রিপোর্ট খুব সুন্দরভাবে এই মিথটাকে ভেঙে দিয়েছে। আচ্ছা, রিপোর্ট কি বলছে? ফাস্ট চার্জিংয়ের আসল শত্রু স্পিড বা গতি নয়, ব্যাটারি কত দ্রুত চার্জ হচ্ছে তাতে ব্যাটারির কিছু যায় আসে না। আসল শত্রু হলো তাপ। তাপ মানে ফোন গরম হয়ে যাবাটা? হ্যাঁ, ব্যাটারির তাপমাত্রা যদি কোনোভাবে 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায় তখন আসল সমস্যাটা শুরু হয়। 40 ডিগ্রি পার হলে ভেতরে আসলে কি ঘটে? লিথিয়াম আয়ন ব্যাটারির ভেতরে SEI নামের একটা লেয়ার বা স্তর থাকে। তাপমাত্রা বাড়লে এই লেয়ারটি খুব দ্রুত পুরু হতে থাকে। এটা কি ক্ষতিকর? হ্যাঁ, এটাকে আপনি মানুষের রক্তনালীতে কোলেস্টেরল জমার সাথে তুলনা করতে পারেন। মানে চর্বি জমলে যেমন রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়? ঠিক তাই, ব্যাটারির ভেতরে এই স্তরটা পুরু হয়ে গেলে তা লিথিয়াম আয়নগুলোকে যাতায়াত করতে বাধা দেয়, যার ফলে ব্যাটারির ক্যাপাসিটি 15 থেকে 25% পর্যন্ত স্থায়ীভাবে কমে যায়। তার মানে স্পিড কোনো ফ্যাক্টর না, চার্জ করার সময় ফোন গরম হচ্ছে কিনা সেটাই আসল চিন্তার বিষয়। একদম। তো এই নতুন 300 ওয়াট সিস্টেমগুলো ফোনকে ঠান্ডা রাখছে কিভাবে? প্রথমত, আধুনিক সিস্টেমে মাল্টি সেল ব্যাটারি ডিজাইন ব্যবহার করা হয়। এর মানে হলো আপনার ফোনে একটি বড় 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির বদলে হয়তো 2500 মিলিঅ্যাম্পিয়ারের দুটো বা তিনটে ছোট সেল একসাথে যুক্ত থাকে। এগুলোকে কি হাই রেট সেল বলে? আমি কোথাও পড়েছিলাম 15C রেটিং। হ্যাঁ, 15C রেটিংয়ের সেল। সি মানে হলো ক্যাপাসিটি, 15C মানে হলো এই ব্যাটারিটি 1 ঘন্টার মধ্যে তার নিজের মোট ক্যাপাসিটির 15 গুণ কারেন্ট নিরাপদে রিসিভ করতে সক্ষম। বাপরে! তো যখন চার্জার থেকে বিপুল বিদ্যুৎ আসে তখন তা একটি ব্যাটারিতে না ঢুকে এই ছোট সেলগুলোর মধ্যে সমানভাবে ভাগ হয়ে যায়। মানে প্রেসারটা এক জায়গায় পড়ছে না। ঠিক ধরেছেন। ধরুন আপনি একটা বড় পানি ট্যাঙ্ক একটা বিশাল পাইপ দিয়ে ভরার চেষ্টা করছেন, প্রচুর চাপ তৈরি হবে। কিন্তু 3টে ছোট ট্যাঙ্ক যদি 3টে আলাদা পাইপ দিয়ে ভরেন তাহলে পানির চাপ আর ঘর্ষণ অনেক কমে যাবে। একদম। এভাবেই বিদ্যুৎ বণ্টিত হয় বলে কোনো একটি সেল অতিরিক্ত গরম হয় না। ইন্টারেস্টিং। আর ফোনের ভেতরেও তো এখন লিকুইড কুলিং বা গ্রাফিন শিট ব্যবহার করা হচ্ছে, তাই না? হ্যাঁ, ফোনের প্রসেসর আর ব্যাটারি চারপাশে এখন গ্রাফিন শিট আর লিকুইড কুলিং ভ্যাপার চেম্বার থাকে, যা তাপকে দ্রুত শুষে নিয়ে ফোনের বডিতে ছড়িয়ে দেয়। আর ব্যাটারি ফুল হলে তো চার্জ নেওয়াও বন্ধ করে দেয়। হ্যাঁ, আধুনিক সার্কিটগুলো এতটাই স্মার্ট, তাই সারা রাত ফোন চার্জে লাগিয়ে রাখা নিয়ে এখন আর প্যানিক করার কিছু নেই। ওভারচার্জ হওয়ার কোনো ভয় নেই। তাহলে ব্যাটারির লাইফ নিয়ে যে ভয়টা ছিল সেটা কি পুরোপুরি মিথ? ভিসেন্টের ডেটা বলছে প্রপার কুলিং সিস্টেম থাকলে টানা 500 বার চার্জ ডিসচার্জ করার পরও ব্যাটারির ক্ষতি 10% নিচে রাখা সম্ভব। এই যে ব্যাটারি নষ্ট হওয়ার ভয়, এটা তৈরি হয়েছিল সস্তা থার্ড পার্টি চার্জার ব্যবহারের কারণে। অসাধারণ একটা ব্যাপার। তার মানে শুধু একটা শক্তিশালী চার্জার কিনলেই ম্যাজিক হবে না, পুরো সিস্টেমটাকে একসাথে কথা বলতে হবে। একদম। চার্জার, ক্যাবল, ই-মার্কার চিপ আর ফোনের কুলিং মেকানিজম সবকিছু মিলেমিশে একটা অত্যন্ত ইন্টেলিজেন্ট ইকোসিস্টেম তৈরি করেছে। হ্যাঁ, এটা একটা পারফেক্ট টিম ওয়ার্ক। আজকের সোর্সগুলোর একদম গভীরে গিয়ে আমরা দেখলাম যে পোর্টেবল পাওয়ার বা ফাস্ট চার্জিং এখন শুধু বড় সাইজের ব্যাটারির বিষয় নয়, এটি মূলত একটা নিখুঁত সিম্ফনির মতো, যেখানে জ্ঞান চিপগুলো বিদ্যুৎ সরবরাহকে অত্যন্ত কার্যকর করছে, আর ই-মার্কার ক্যাবলগুলো ট্রাফিক পুলিশের মতো দাঁড়িয়ে থেকে নিরাপত্তা নিশ্চিত করছে, আর মাল্টিসেল ব্যাটারিগুলো নিজেদের মধ্যে তাপ ভাগাভাগি করে আমাদের সাধের ডিভাইসটিকে সুরক্ষিত রাখছে। এবং এই প্রযুক্তিগুলোর পেছনের বিজ্ঞানটুকু জানা থাকলে যারা শুনছেন তারা অনেক দিক দিয়ে লাভবান হবেন। ঠিক, তারা শুধু সঠিক চার্জার কিনেই ডিভাইস সুরক্ষিত রাখবেন না, বরং চার্জিংয়ের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকার বিরক্তি থেকেও বাঁচবেন। যখন কেউ জানবেন যে ইকোসিস্টেম ঠিক কিভাবে কাজ করছে, তখন তিনি স্বাভাবিকভাবেই সস্তা অনিরাপদ গ্যাজেট এড়িয়ে চলবেন। একদম ঠিক। এই জ্ঞানটুকু থাকা সত্যি খুব জরুরি। আজ আমরা অনেক গভীরে গিয়ে দেখলাম কিভাবে এই প্রযুক্তি আমাদের এত বড় একটা দুশ্চিন্তাকে চিরতরে বিদায় করে দিচ্ছে। হ্যাঁ, প্রযুক্তি সত্যি আমাদের জীবনকে সহজ করে তুলছে। তবে বিদায় নেওয়ার আগে আজকের এই রোমাঞ্চকর আলোচনার উপর ভিত্তি করে আমার মাথায় নতুন একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। যারা শুনছেন তাদের সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা, বিষয়টা কি? একটু ভেবে দেখার মতো বিষয় হলো, যেহেতু আমরা এখন মাত্র 5 মিনিটে একটা ব্যাটারি 0 থেকে ফুল চার্জ করতে পারছি, তাহলে ভবিষ্যতে ডিভাইসগুলোতে কি আর বড় সাইজের ভারী ব্যাটারি দেওয়ার আদৌ কোনো লজিক থাকবে? দারুণ একটা প্রশ্ন। তাই না?
নাকি আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে ডিভাইসের ব্যাটারি হবে একদম ছোট আর হালকা, আর আমাদের চারপাশের সব জায়গায় থাকবে আল্ট্রা ফাস্ট চার্জিং হাব? সত্যি খুব ইন্টারেস্টিং একটা চিন্তার জায়গা। একদম। বড় ব্যাটারির যুগের কি তবে এখানেই সমাপ্তি ঘটতে যাচ্ছে? এই চমৎকার প্রশ্নটি যারা শুনছেন তাদের নিজেদের মতো করে ভাবার জন্য ছেড়ে দিয়ে আজকের মতো আমাদের এই আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।